দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে কঠোর পরিশ্রম করছে বলে আজই জানিয়েছেন প্রধান উপদেষ্টা। কিন্তু 2026-এর ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে এই মুহূর্তে কি ঐক্য রয়েছে কিনা, ঐক্য আছে কি হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত 36 দিনের জুলাই গণঅভ্যুত্থানে, কি আছে আগামীর বাংলাদেশের সামনে? এসব প্রশ্নের উত্তর খোঁজবার চেষ্টা করছি আজকের দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশের এই আয়োজন। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথিকে আমি আজ আমন্ত্রণ জানিয়েছি। রয়েছেন খায়রুল আনোয়ার, জ্যেষ্ঠ সাংবাদিক, একই সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ, যিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহের অধ্যাপক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশে। শুরুতেই একটু খায়রুল আনোয়ার, আপনার কাছে জানতে চাই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর বলা যায় যে দায়িত্ব নেবার পর পরিপূর্ণ হয়েছে। সামনে কিন্তু নির্বাচনের জন্য একটি সময় বা মাস তো আমরা জানি সরকারের পক্ষ থেকে যে ফেব্রুয়ারির 26, সেই নির্বাচন ঘিরে এবং এই 1 বছরে এই সরকারকে আপনি কেমন দেখলেন? এই নির্বাচনের তরি পর্যন্ত কি চ্যালেঞ্জ আসলে মোটা থেকে বাংলাদেশের সামনে এই মুহূর্তে রয়েছে? আচ্ছা, তাহলে একটু পিছনের দিকে যেতে হবে। আমরা যদি এবছরের এই জুলাই আগস্ট 24-এর আমরা যদি পিছনের দিকে যাই, সেটাকে চিন্তা করলে যে একটু কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সে দেশ কাঁপানো যে অভ্যুত্থানটা হয়ে গেছে, রক্ত ঝরানো যে অভ্যুত্থান, তা এই বছরের পটভূমিতে দাঁড়ালে কিন্তু একটু ফিকে মনে হয় আর কি। কোথায় যেন একটা অনৈক্যের সুর আছে, একটা বিভাজন ইতিমধ্যে তৈরি হয়েছে। সেটা হয়তো নির্বাচনকে সামনে রেখে হয়েছে। যে প্রত্যাশা আমাদের এই ছাত্র নেতৃত্ব দিয়েছিলেন যারা, তারা জীবনকে বাজি রেখে তারা নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তারা দল গঠন করেছেন, কিন্তু সেই দল গঠনের ক্ষেত্রে বা সব কিছু মিলে এক ধরনের বিভ্রান্তি আছে। আবার রাজনৈতিক দলগুলোও নির্বাচন যতই কাছে আসছে ততই তারা কিন্তু বিভিন্নভাবে বিভাজিত হয়ে যাচ্ছে। আর সরকার এটা ঠিক যে তারা নির্বাচন তারিখ ঘোষণা করেছেন। প্রধান উপদেষ্টা গতকাল এবং আজকেও মালয়েশিয়া বিভিন্ন বক্তৃতায় কিন্তু বলছেন যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত, এবং সেটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করতে চান নির্বাচন বলছেন, এবং দায়িত্ব হস্তান্তরের কথা পর্যন্ত গেছেন উনি। যেখানে এটা নিয়ে অনেক ধোঁয়াশা ছিল, জল্পনা কল্পনা ছিল, যে বিভিন্ন রকম বলা হচ্ছিল যে সরকার একটা অংশ, ডিপ স্টেট, সরকারের ভিতরে সরকার তার নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে। এবং একটু উদ্বেগের জিনিস, আপনি যদি একটু এই পয়েন্টটা আপনার চোখে পড়েছে কিনা, যে এখনকার প্রেক্ষাপটে অনেকেই বলছেন যে আমরা আরেকটা 111-এর মতো ঘটনার সম্মুখীন হতে যাচ্ছি কিনা, সেই আশঙ্কাও করছেন। সেই আশঙ্কা করছেন। এখন এটা হতে পারে ঠিক বোঝা যাচ্ছে না, এটা আমাদেরকে শুধু দেখতে হবে। কারণ এর আগে উপদেষ্টা পরিষদের একজন সদস্য কিন্তু বলেছিলেন যে 1-11 পদধ্বনি শুনতে পাচ্ছি। কালকে আবার যে নেতৃত্বের একজন ছিলেন, উনিও উপদেষ্টা ছিলেন, উনিও বলেছেন যে একটা আশঙ্কা করা হচ্ছে আর কি। তাহলে এটা কি শেষ পর্যন্ত কি বাঘ আসিল বলতে কি বাঘ এসে যাবে? সেটা কিন্তু মানুষ চায় না। মানুষ চায় যে এই 15 বছর বা 3টা নির্বাচন যে গেল, যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, নির্বাচন আপনাকে পুরো গণতন্ত্র এনে দেবে তা না, কিন্তু আপনার বিকল্প কি? আপনাকে তো নির্বাচনে যেতেই হবে। যত বিলম্ব হবে ততই আপনার সমস্যা বাড়বে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, অর্থনীতি বলেন, একটা নির্বাচিত সরকার থাকলে সেই জিনিসটা সে তার মতো করে করবে। এখন আমার মনে হচ্ছে যে প্রফেসর ইউনূস বিলম্বিত হয়েছে। এই যে তারিখটা ঘোষণা করলেন এবছরের বর্ষপূর্তি যে পতনের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ এনে বললেন, তারপরে তো নির্বাচন কমিশন তোড়জোড় শুরু করেছে। লক্ষ্য করবেন যে নির্বাচন কমিশন কিন্তু একের পর এক বৈঠক করে যাচ্ছে, কিন্তু তারা বিভিন্ন রকম অধ্যাদেশ চূড়ান্ত করছে, সেটা তারা পাঠাবে আইন মন্ত্রণালয়ে। আপনি দেখেছেন ইতিমধ্যে যে কিছু বিধিবিধান তারা তৈরি করছে, এবং বেশ একটা নড়াচড়া লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যদি আবার বলা হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, 111 শোনা যাবে, সেটা কিন্তু মানুষ বিভ্রান্ত, মানুষ কিন্তু এটা আশা করে না। মানুষ, কারণ 54 বছর, আপনি একটা জিনিস দেখেন যে আমাদের দুর্ভাগ্য বলবো কিনা জানি না, যে 54 বছর হয়ে গেছে আমাদের। কিন্তু এর আগেও যে একটা আন্দোলন হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, এরশাদ বিরোধী আন্দোলন 9 বছরের, তখনও কিন্তু মানুষ প্রত্যাশা করেছিল, কিন্তু রাজনৈতিক দলগুলা 91-তে শুরু হলো, সেটা ছিল কিছুদিন, কিন্তু স্থায়ী রূপ পায়নি। আমাদের গণতন্ত্র কিন্তু টেকসই হয় নাই। কিন্তু আবার যদি আমরা সেই চোরাবালিতে হারিয়ে যাই, তাহলে কিন্তু পুরা দেশের মানুষই সাফার করবে। আমার মনে হয় যে আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে, যেহেতু নির্বাচন সামনে রেখে প্রত্যেকটা দল তাদের নিজস্ব এজেন্ডা আছে, তাদের নিজস্ব ইশতেহার আছে, সবাই হয়তো ক্ষমতায় যেতে চায়, কিন্তু মিনিমাম কিছু ইস্যুতে তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। যে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে ঐক্যটা কোথায় আজকে, আমার মনে হয় একটা বিভাজন তৈরি হয়ে গেছে। কিন্তু ন্যূনতম কিছু বিষয়ে তাদের ভিতরে একটা ঐক্য থাকা দরকার, যাতে নির্বাচনটা ভালোভাবে হতে পারে, একটা নির্বাচিত সরকার যেতে পারে, একটা ভালো বিরোধী দল আসুক, পার্লামেন্ট ফাংশন করুক, দেশের মানুষ স্বস্তি, দেশের মানুষ কিন্তু আসলে স্বস্তি চায়। সেখানে দেশের মানুষ কিন্তু রাষ্ট্র থেকে, সরকার থেকে সাধারণ মানুষ কিন্তু খুব বেশি কিছু আশা করে না। তারা চায় একটা জনজীবনের নিরাপত্তা, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ থেকে, এটুকুই চায় আর কি। সেটা তো আসলে নিশ্চিত হওয়া দরকার।
নিশ্চয়ই আরও বেশ কিছু বিষয়ে আসলে আলোচনার খোরাক নিশ্চয়ই রয়েছে, যেমন সামনে তো জুলাই সনদের মতো একটি বিষয় যেটি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বলার, অন্তর্বর্তীকালীন সরকার বলছিল যে এই আগস্টের মধ্যে আসলে সেই সনদ দেওয়া হবে, কিন্তু নতুন যে রাজনৈতিক দল 5 মাসের কিছু সময় বেশি তাদের বয়স, এনসিপির কথাই আমি বলছি, তারা বলছে যে জুলাই সনদে এক বিন্দু তারা ছাড় দেবে না। কালকে দলটির একজন নেতা বলেছেন যে ফেব্রুয়ারিতে কোট করছি তাকে যে নির্বাচন হবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আশঙ্কার কথা বলছেন তিনি বলছেন যে এই যে এত মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই গণঅভ্যুত্থান পেলাম, সংস্কার না করলে তারা আসলে নির্বাচন হতে দিবেন না। এটি আসলে কি বার্তা দেয়? এটি বার্তা দেয় কি এটা জানি না ঠিক, তারা কি বলে, তাদের মনের কথা কি বলে কি, এটা তো অনেক সব বোঝা মুশকিল। যেমন যে অনুষ্ঠান আপনারা দেখেছেন যে যেখানে ঘোষণাপত্র দেওয়া হলো, প্রধান উপদেষ্টা দিলেন, সেদিন যাদের উল্লেখযোগ্য 5 জন নেতা তারা কিন্তু এখানে ছিলেন না। এটাও কিন্তু একটা আলোচনা খোরাক হয়েছে এবং মানুষ হতাশ হয়েছে। যেরকম একটা অনুষ্ঠান তাদের জন্য, তো তারাই তো নেতৃত্বে ছিলেন, তারা অনুষ্ঠানে ছিলেন না। এখন আবার নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে, এখন আবার এই বার্তা, আমার মনে হয় এটা হতে পারে এক ধরনের চাপ সৃষ্টি করার জন্য। আবার তারা যে কথা বলে সেগুলো কিন্তু শেষ পর্যন্ত তারা সেই অবস্থান ধরে রাখতে পারে না। তারা কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন অপসারণ চেয়েছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি, এবং অনেক বিষয় তারা বলেন কিন্তু শেষ পর্যন্ত তারা স্টিক করেন না। এখন এটা দেখতে হবে। আর সনদ যদি আপনি বলেন, সনদকে একটা পর্যায়ে কিছু সবাইকে ছাড় দিতে হবে। যেমন বড় দল এখন এই মুহূর্তে মাঠে সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি, তারা কিন্তু অনেক বিষয়ে তারা ছাড় দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তারা আবার অবশ্য তাদের নিজস্ব অবস্থান তাদের আছে, তাদের নিজস্ব রাজনীতি চিন্তা করে। এবং আমার মনে হয় এটা আবার মেয়াদও বাড়িয়েছে। আপনি দেখছেন প্রজ্ঞাপন হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের, যেটা সেটার মেয়াদ বাড়ানো হয়েছে। তো এটা আমার মনে হয় এই মাসের ভিতরে একটা কিছু দাঁড়াবে, হয়তো ছাড় দিয়ে। আমার মনে হয় না যে এটা খারাপ কিছু হবে, এবং সবাই মিলে হয়তো একটা সমঝোতার ভিতরে আসবে আমার মনে হয়। সেক্ষেত্রে সব দলকে কিছু না কিছু ছাড় দিতে হবে। বড় দল হিসেবে বিএনপিকে, জামাত, এনসিপি, তারা নতুন নেতৃত্ব, নতুন দল, তারাও হয়তো কিছু ছাড় দেবে। এখন হয়তো হতে পারে কি দর কষাকষির জন্য, একটু বার্গেনিং পয়েন্ট থেকে তারা হয় কথাগুলো বলে থাকতে পারে, এক ধরনের প্রেশার সৃষ্টি করার জন্য। নিশ্চয়ই। এবার একটু অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ আপনার কাছে আসতে চাই। কারণ নিশ্চয়ই আরও কিছু বিষয় রয়েছে আমার জানবার, সেটি নিয়ে আসবো। ডক্টর আজাদ, আপনার কাছে একটু জানতে চাই যে এই 1 বছর সরকারকে আপনি কেমন দেখলেন? চ্যালেঞ্জ তো নিশ্চয়ই ছিল। রমজানে আমরা দেখলাম নিত্যপণ্যের দাম সরকার একদমই নাগালের মধ্যে আনতে পেরেছে, মানুষের জীবনে স্বস্তি এসেছিল। খায়রুল আনোয়ার বলছিলেন যে মানুষ কিন্তু স্বস্তি চায়, স্বস্তি দিতে পারলো কতটা সরকার? ধন্যবাদ আপনাকে, আমার সহযোগী আলোচক এবং দীপ্ত টেলিভিশনের সমস্ত ধরনের শ্রোতা, দর্শক এবং শুভানুধ্যায়ীকে। সুন্দর প্রশ্ন। আসলে আপনি দেখেন, এই দেশটা জন্মের পর থেকেই বারবার সাধারণ জনগণ রাজনৈতিক নেতৃত্বের কবরে এসে আপনার মনে করেন ঐক্যবদ্ধ হয়েছে, জীবন দিয়েছে। কোনো নেতা কিন্তু জীবন নেয় নাই, জীবন দিয়েছে ছাত্র জনতা এবং একদম খেটে খাওয়া মানুষ। উদ্দেশ্য কিন্তু একটাই, যাতে তারা ভালোভাবে থাকে, তারা যে পণ্যটা উৎপাদন করছে সেটা যেন ন্যায্য দাম পায়, এবং বাজার থেকে সে যেন তার পকেটে যে টাকা আছে ওই টাকা দিয়ে যেন সে বাজার করে বাসায় এসে ঠিকমতো খেতে পারে। আপনি দেখেন, একটা সরকার যদি চায় সবই সম্ভব, কারণ সরকারের সমস্ত রাষ্ট্র কাঠামোর যে অংশটা, এটা পুরোটাই কিন্তু যদি সরকার চিন্তা করে যে আমি আমার জনগণের জন্য করব, সেটাও সম্ভব। সেটা কিন্তু বিএনপি দেখিয়ে দিয়েছে। 91 থেকে 96-এর বিএনপির যদি আপনি প্রশাসনিক সেট আপ দেখেন, তখনকার যে মানুষের এত কিন্তু আশা আকাঙ্ক্ষার মধ্যে ফারাক ছিল না। আপনি 2001 থেকে 2006 পর্যন্ত দেখেন, হ্যাঁ রাজনৈতিক কিছু আপনার ছিল, আপনার ধরেন কেওটিক সিচুয়েশন ছিল, কিন্তু দ্রব্যমূল্য, মানুষের ক্রয় ক্ষমতা, আইন শৃঙ্খলা সব কিছুই কিন্তু মানুষের একটা আপনার কি বলবো একটা ন্যায্যতার মধ্যে ছিল। কিন্তু গত 15 বছর বা 15.5 বছরে বাংলাদেশে এমন একটা মানে আপনার দানবীয় স্টেট আপনার পতিত পলাতক শেখ হাসিনা করে গিয়েছিল, যেখানে আপনার রাষ্ট্রের যে পুরা পলিটিক্যাল সেটেলমেন্ট পুরোটাই ধ্বংস করে দিয়ে গেছে। এই ধ্বংস করার ফলে যে ধ্বংসের ভিতর থেকে যে আপনার আরেকটা প্রজন্ম বেরিয়ে এসছে, সেই প্রজন্ম আমরা তাদের উপর কত টাকা ভরসা করতে পারি সেটা একটা দেখার বিষয়। আর বর্তমান যে আপনার সরকার, যে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকারটা, এটা কিন্তু পুরো এনজিও ভিত্তিক একটা সরকার।
এটা সবাই বলতেছে, পত্রিকা বলে, আপনার মিডিয়া পাড়ায় বলে। এখন তাদের যে সাংগঠনিক কাঠামো বা তাদের যে আপনার রাষ্ট্রের মানে তারা কোনো জায়গায় স্থির না আসলে। একবার বিচার নিয়ে আসতেছে, একবার সংস্কার নিয়ে আসতেছে, একবার এনসিপি যদি ধাক্কা দেয় ওই দিকে চলে যাচ্ছে। মাঠে যদি আজকে দেখেন প্রেস ক্লাবে আপনার হাজার হাজার আপনার শিক্ষক আপনার মনে করেন রাজপথে নেমে গেছে। এবং গত আপনার এই না, কিন্তু ডক্টর আজাদ, আমি যদি বলি যে এই 12 মাসে সকল দাবি দেওয়া সম্মুখীন বা সমাধানের দায়িত্ব কি এই অন্তর্বর্তীকালীন সরকারের? ডেফিনেটলি না। কারণ হলো তারা আসলে তাদের উচিত ছিল একটা স্ট্রেট কাট নির্বাচন দিয়ে আপনার, যেটা এখন ইউনূস সাহেব আপনার মালয়েশিয়াতে বলছে, ওই রকম ক্ষমতা হস্তান্তর করা। যেহেতু আপনার কি বলে একটা আপনার ধরেন একটা পলিটিক্যাল পার্টি এই অন্তর্বর্তীকালীন সরকারের মানে আপনার প্যাড থেকে বেরিয়ে আসছে, তাদের আপনার সেটেলমেন্ট হওয়া বা তাদের গ্রহণযোগ্যতা কতটা বাড়বে কতটা কমবে এইটার উপর ডিফাইন করে যদি ওনার রুটম্যাপ সেট করে, তাহলে এই ধরনের অশান্তি, তারপরে আপনার আশঙ্কা প্রত্যাশা এর মধ্যে একটা বিরাট বড় গ্যাপ থেকেই যাবে। যার দরুন কিন্তু আজকে দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি চিন্তা করেন বা অন্যান্য যে মব যে আপনার যে ভায়োলেন্সগুলো হচ্ছে, এগুলো কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন রংপুরে গতকাল যে ঘটনাটা ঘটলো, তারপরে আপনার রংপুর মাগুরাতে কী ঘটলো, নারায়ণগঞ্জে কী ঘটলো, ঢাকার আপনার যে হসপিটালের যে আপনার গাড়ির ভিতরে কী ঘটনা ঘটলো, এই ধরনের ঘটনা আসলে আস্তে আস্তে মানে বৃদ্ধি পাইতেই না। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী একটি রাষ্ট্রে, কারণ আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেন, এই ধরনের যে দেশগুলোতেই জনমানুষের অভ্যুত্থান বা গণঅভ্যুত্থান হয়েছে, পরবর্তী সময়ে সেই গুলো থেকে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা গৃহযুদ্ধের দিকে গিয়েছিল কিনা, সেই তুলনায় বাংলাদেশের এই 1 বছর কেমন গেল? 1 বছর আসলে হয়েছে কি, যেটা আমি মনে করি আর কি, যে পরবর্তীতে হওয়ার সাথে সাথে যে ঘটনাটা, এটা আসলে সরকারের পক্ষে সামাল দেওয়া খুব কঠিন ছিল। কারণ অনেক পুলিশ পালিয়েছিল, তারা দ্বিধাগ্রস্ত ছিল, কারণ তারা তো আক্রমণের শিকার হয়েছে, থানায় আগুন দেওয়া হয়েছে। এবং তখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত, উনি এবং তখনকার যে আইজি ছিলেন, তারা যথেষ্ট চেষ্টা করেছেন। কোলে কিন্তু পুলিশকে একটা পর্যায়ে আনা হয়েছে। আপনি দেখবেন ঢাকা শহরে কিন্তু ট্রাফিক পুলিশ এখন অনেকদিন ধরে ট্রাফিক পুলিশই ডিউটি করে, কিন্তু শুরুতে ছিল না, কিন্তু শুরুতে ছাত্ররা ডিউটি করেছে। থানার ক্ষেত্রেও তাই ছিল, এবং প্রত্যেকটা থানায় সেনাবাহিনী, বিজিবি, আনসার এরা ডিউটি করেছে। পুলিশ এই অবস্থায় পুলিশকে নিয়ে যাওয়া হয়েছিল আসলে। এখন সরকার দিক থেকে যেটা একটা সমস্যা হয়ে গেছে কি, সরকার যদি ফোকাসড হতো, অগ্রাধিকার ঠিক করতে পারতো, সরকারের সদিচ্ছা যে আমি সংস্কার করব, কারণ বারবার একই ঘটনা করতেছে, ফ্যাসিবাদ আসে, কর্তৃত্ববাদী সরকার কায়েম হয়, সেটা যাতে না হয়, গণতন্ত্র প্র্যাকটিসটা যাতে থাকে। কিন্তু ওনা এতগুলো সংস্কার কমিশন করেছেন, 11টা, এগুলো আসলে প্রয়োজন ছিল না। কয়েকটা বিষয় তাদের, যেটা সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার, এগুলো করা হয়েছে। কিন্তু আপনি দেখেন এই যে সংবিধান আর নির্বাচন পদ্ধতি ছাড়া বাকিগুলোর কিন্তু কোনো খবর নেই। এগুলো কী হচ্ছে, স্বাস্থ্যের খবর কি আমরা জানি? স্বাস্থ্য কোনো জারি হয়েছে? সেখানে একজন উপদেষ্টা আছেন, তার অস্তিত্ব আমরা জানি না, কিন্তু উনি আসলে কী করেন। তো সরকারের যেটা মনে হয় বড় ধরনের ভুল হয়েছে, এত এজেন্ডা নেওয়া ঠিক হয়নি। তাকে এজেন্ডা সেট করা দরকার ছিল যে আমি একটা ভালো নির্বাচন দেবো, সেজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে উন্নতি হয়, নির্বাচন করার মতো যাতে আমরা সক্ষমতা অর্জন করি। কিন্তু এত এজেন্ডা নেওয়াতে হয়েছে, সরকার সেদিকে সময় দেওয়াতে এখন এসে সরকার আমার মনে অনেকটা তালগোল পাকিয়ে ফেলেছে। আইন শৃঙ্খলা যদি বলেন, আপনি গাজীপুরে 7 মাসে শুধু গাজীপুরেই আপনার খুন হয়েছে 103 জন, শতাধিক। হ্যাঁ, শতাধিক। এবং এটা রিপোর্টেড, মানে যেটি আমাদের খবরে উঠে এসেছে, এর বাইরেও অনেক ঘটনা ঘটছে। শুধু গাজীপুরে 7 মাসে 103, এবং মব ভায়োলেন্সে 7 মাসে মারা গিয়েছে, এটা আইন সালিশ কেন্দ্রের রিপোর্ট, 111 জন। পিটিএ কয়েকদিন আগে পিটিএ হচ্ছে হরহামেশা, পুলিশ অনেক সময় দ্বিধাগ্রস্ত, থানা আক্রান্ত হচ্ছে, পুলিশ আক্রান্ত হচ্ছে, আসামি নিয়ে যাওয়া হচ্ছে। তো সরকার যদি অগ্রাধিকার ঠিক করে সেভাবে যদি করে, তার সরকারের ভিতরে যেটা সমস্যা হয়েছিল কি, সরকারের যেটা সবাই জানে যে একটা অংশ আসলে চেয়েছিল যে ক্ষমতাটা প্রলম্বিত করা আর কি, এটা না করে যে তারা নির্বাচন না। এই প্রশ্নটি একটু ডক্টর আজাদকে রাখতে চাই। আপনিও বলছিলেন যে, ভাই বলছিলেন যে, খায়রুল আনোয়ার বলছিলেন যে একটু তালগোল পাকিয়ে গেছে। ক্ষমতা প্রলম্বিত করার কোনো আশঙ্কা আপনি দেখছেন কিনা, মানে সেই আচরণও রয়েছে কিনা? আসলে আপনি যদি দেখেন, বিএনপি একটা সেন্ট্রিস্ট দল, মধ্যপন্থী দল। বিএনপি প্রথম থেকে বলছে যে সে বামেও না, ডানেও না, বা অতি ডানেও না। কিন্তু আপনার গত 15 বছরে আপনার আওয়ামী লীগ এই দেশে আপনার অতি ডানপন্থী একটা
আপনার মনে করেন যে সংস্কার মানে সরকার কাঠামো আপনার দাঁড় করানোর চেষ্টা করেছে। সেটা কি বাঙালি জাতীয়তাবাদ এবং আপনার মনে করেন যে কম গণতন্ত্র অধিক উন্নয়ন। এই যে আপনার একটা বয়ান বা মুক্তিযুদ্ধের যে বয়ান, এইটা বয়ান তৈরি করতে গিয়ে যে ঘটনাটা ঘটছে এই দেশের মধ্যে আপনার অনেক ক্লাসের আপনার মনে করেন যে বিভাজন তৈরি করে গেছে। এই বিভাজনের ফলে যে ঘটনাটা ঘটছে আপনার দেখেন গত 17 বছর বিএনপি এবং বিএনপির সাথে যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা এতে ছিল আপনার রাজপথে ছিল, তারা কিন্তু বারবার চেষ্টা করছে, বিশেষ করে 2022 সালের পরে আপনার প্রতিনিয়ত চেষ্টা করছে আপনার এই সরকারকে এক দফা দিয়ে আপনার ক্ষমতা থেকে আপনার পদত্যাগ করানোর জন্য। কিন্তু আলটিমেট যে আপনার যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু ঘটছে আপনার ছাত্রদের হাতে। ছাত্রদের সাথে কারা ছিল আসলে? ছাত্রদের সাথে এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ছাত্রদের সাথে ছিল আপনার মনে করেন আপনার জামাত শিবিরের একটা অংশ, হেফাজতের একটা অংশ, কওমি মাদ্রাসা কেন্দ্রিক একটা অংশ, এবং এই যে অংশটা, এই অংশটা এখন কিন্তু আপনার তারা তাদের পাওয়ারের ন্যায্যতা, তারা তাদের পাওয়ারের যে শেয়ারটা সেটা চায়। এইটা চাওয়ার ফলে যে ঘটনাটা ঘটছে, যতক্ষণ পর্যন্ত, এবং এদের সাথে আবার যোগ হয়েছে আপনার এনসিপি, যেহেতু ওইটার ভিতর থেকে বেরিয়ে আসছে, ওই শৃঙ্খল থেকে বেরিয়ে আসছে, কাজে এখন মাঠে মধ্যপন্থা হিসেবে আছে বিএনপি, আর অতি রাইটিস্ট হিসাবে আছে এনসিপি, জামাত, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হেফাজতের একটা অংশ। এখন একটা ডানপন্থী গ্রুপ কিন্তু মাঠ থেকে চলে গেছে অলরেডি ইন্ডিয়াতে। দেখুন এই যে ভ্যাকিউমটা আপনার মনে করেন যে আপনার হয়েছে রাজনীতিতে, যে ভ্যাকিউমটা তৈরি হলো, এই ভ্যাকিউমটা ফিল আপ করবে কি আসলে? এই ভ্যাকিউমটা ফিল আপ হওয়ার জন্যই যতক্ষণ পর্যন্ত আপনার এই ভ্যাকিউমে আপনার একদম সঠিক জায়গায় সঠিক দলটা ফিক্স না হবে, ততক্ষণ পর্যন্ত আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই যে এই রাজনৈতিক যে কেওয়াটিক সিচুয়েশনটা, এইটা আপনার প্রলং করবে। কিন্তু এই প্রলংয়ের মানে এটা না যে নির্বাচন আপনার মনে করেন আপনার ইউনূস সাহেব যে কথা বলছেন এর বাইরে চলে যাবে। তবে অনেক আপনার প্যান্ডোরা বক্স সামনে আপনার ওপেন হবে, একটার পর একটা বিষয়। যেমন এই যে আপনার নাসিরুদ্দিন সাহেব বা নাহিদ ইসলাম সাহেব যেভাবে বলতেছে যে আমাদের জুলাই সনদ আমরা আপনার মনে করেন, আমার একটা প্রশ্ন কিন্তু আপনার কাছে, আপনি আমাকে যেমন প্রশ্ন করেছেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা, আজকে যদি বিএনপি আপনার মনে করেন যে এই গণ অভ্যুত্থানের ফলে এই দেশ থেকে যদি চলে যেত, আর যদি এইখানে আওয়ামী লীগ যদি এই অংশে থাকতো, তাহলে আওয়ামী লীগকে কি এরা পারতো একটা আপনার এই যে সংস্কার কমিশন বলেন বা অন্যান্য ঐক্যমত্য কমিশনের যে রেডিক্যাল যে চেঞ্জগুলা, আপনার মৌলিক যে সংস্কারের যে জায়গাগুলা, এগুলো চেঞ্জ করার মতো? অধ্যাপক আজাদ, আপনার কাছে আসতে চাই আবারও। আপনি বলছিলেন যে অনেক সামনের দিনগুলো অনেক চ্যালেঞ্জের, নতুন নতুন জিনিসের সম্মুখীন আমরা হতে হবে। সংস্কার কমিশন যেটি বলছিলেন খায়রুল আনোয়ার, যে এতগুলো সংস্কার কমিশন, ঐক্যমত্য হওয়া, বড় রাজনৈতিক দল, আপনি বলছিলেন যে বিএনপির মতো বড় রাজনৈতিক দল তো আমি দেখছি শুধুমাত্র বিএনপি এবং জামাত ইসলামী আন্দোলন রয়েছে। সামনের যে নির্বাচন, এই নির্বাচনের বড় স্টেক হোল্ডার তো এই তিনটেই পলিটিক্যাল পার্টি, যেহেতু এখন আওয়ামী লীগ বা যারা ফ্যাসিস্ট তাদের তো কার্যক্রম দেশে নেই। আগামী যে নির্বাচন সুষ্ঠু করার কথা অধ্যাপক ইউনূস বলছেন, সেই নির্বাচনকে একতরফা দেখছেন কিনা? কারণ বিএনপির মতো বড় রাজনৈতিক দল যদি এই নির্বাচনে অনেকগুলো আসনে তাদের প্রার্থী দিতে পারবেন, কিন্তু ছোট যে রাজনৈতিক দলগুলো আছে, আমি জামাত কিংবা চরমনের পীর সাহেবদের যে দল ইসলামী আন্দোলন বা হেফাজত ইসলাম বাংলাদেশ বা এনসিপি, তারা মিলিয়ে আসলে কি ধরনের একটা নির্বাচনের মধ্যে যাচ্ছে? আচ্ছা, আপনার এই জিনিসটা আমি আরও একটু ক্লিয়ার করি। আপনি যদি দেখেন 1991 সালের যে সংসদীয় নির্বাচনটা হলো, সেই নির্বাচনে আপনার মনে করেন যে জামাত ইসলাম এবং বিএনপি যৌথভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, এবং সেই নির্বাচনে আপনার মনে করেন বিএনপি আপনার ভোট ছিল 31%, আওয়ামী লীগের ভোট ছিল 30%। জামাত আপনার মনে করেন যে ওই বিএনপির সাথে যৌথ নির্বাচন করার ফলে আপনার 17টা সিট পায়। 1996 সালে যখন আপনার মনে করেন জামাত আওয়ামী লীগের সাথে অ্যাটাচড হয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিল আনানোর জন্য আন্দোলনে গেল, আন্দোলনের ফলে যে ঘটনাটা ঘটল, জামাত কিন্তু এককভাবে আপনার আওয়ামী লীগের সাথে ট্যাগ হয়ে নির্বাচনে গেল, গিয়ে 3টা সিট পেল, আর বিএনপি কিন্তু 130-এর উপর সিট পেল। এখন ওই সময়ে আপনার তার ভোট ছিল 5 to 6%। আপনি যদি 2000-এ আসেন তাহলে আবার 91-এর যে সিনারিও সেইটা আসছে,
আসার ফলে যে ঘটনাটা ঘটছে আপনি দেখেন এইখানে যে মেইন যে বিষয়টা আপনার প্রশ্নের উত্তরটা আমি এখানে দিচ্ছি 91-এ আপনার 96 যে নির্বাচনটা এই যে ট্রানজিশনাল যে টাইমটা এই টাইমে দেখা গেছে যে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই কয়েকটা আসনের মাত্র 20টা আসনের জন্য কি কারণে দেখা গেছে যে আপনার ভোটের যে ডিফারেন্স 96-এর সাথে 91-এর যে ভোটের ডিফারেন্স এই ভোটের ডিফারেন্সে আপনার 10 থেকে 15,000 এই 10 থেকে 15,000 ভোট প্রত্যেকটা আসনেই জামাতের ছিল তার মানে জামাতের আপনার আদর্শিক ভোট হলো প্রায় 30 লাখ এই আদর্শিক যে ভোট 30 লাখ আপনি যদি চিন্তা করেন 2001-এ যদি আসেন তাহলে আপনি আবার দেখবেন ইউটার্ন অর্থাৎ 100 সিটে আপনার মনে করেন 10 থেকে 15,000 ভোটের ব্যবধানে আপনার বিএনপি হারছে 2001-এ যখন জামাত বিএনপি একত্রে কোলিশন করলো নির্বাচনে অংশগ্রহণ করলো তখন কিন্তু এইটার ডিফারেন্স 62-তে চলে আসলো তার মানে কি জামাতের ভোট কিন্তু বাড়ে নাই জামাতের ভোট কিন্তু সেই 5 to 7%-এর মধ্যে আছে তো এখন 2009-এর যে নির্বাচন ওই নির্বাচনে সেম জামাত আপনার মনে করেন 2টা আসন পাইছে বিএনপি হয়তো বা 30 বা 32টা আসন পাইছে সেটা বড় কথা না বড় কথাটা হলো যে জামাত যতদিন পর্যন্ত বিএনপির সাথে ছিল ততদিন পর্যন্ত তারা আপনার পাওয়ারের আশেপাশে ছিল এখন জামাত এককভাবে আপনার মনে করেন ক্ষমতায় যেতে চাচ্ছে কারণ জামাত যে বিএনপি আপনার ক্ষমতায় যাবে তার জন্য তো ভোট দরকার ভোট ব্যাংক দরকার সেই ভোট ব্যাংকটা কোথায় তার তো ভোট আপনি যদি মনে করেন 2024-এর গণ অভ্যুত্থানের ফলে তার ভোট আপনার 10% বাড়ছে বিষয়টা এরকম না এটা আদর্শিক ভোট জামাত কিন্তু একটা আদর্শিক দল এটা কিন্তু বিএনপির মতো আপনার গণমানুষের দল না যে এইখানে আপনার ডান বাম অতি ডান মসজিদের ইমাম তারপরে আপনার মনে করেন মাদ্রাসার শিক্ষক বা আপনার মানবাধিকার কর্মী এরা হলো বিএনপির আপনার তৃণমূলের আপনার অংশ কিন্তু জামাতের একটা রেডিক্যাল ফোর্স তো এই রেডিক্যাল ফোর্স একটা তারপরে চরমিনাই সাহেবের যে আপনার ইসলামী আন্দোলন তো ওনাদের আপনার ধরেন 3 to 4% ভোট আছে এনসিপি মাঠে নতুন দল তারাও একটা চিন্তা ভাবনা করতেছে তো এখন আপনি যদি চিন্তা করেন যে এনসিপি জামাত ইসলামী আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশের যে দলগুলো আছে এই সবগুলা মিলে কিন্তু 15% ভোটের বেশি নাই বিএনপির কিন্তু এককভাবে ভোট আছে ধরেন এখনো পর্যন্ত 33 বা 35%। এখন আপনি যে বলতেছেন যে আপনার শক্তিশালী বিরোধী দলটা কে আসবে আসলে শক্তিশালী বিরোধী দলের যে কনসেপ্টটা সেটার জন্য অবশ্যই আপনার মনে করেন যে এই 24-এর যে গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা সেটা ধরে রাখতে হবে যে আমরা 3 টার্ম নির্বাচন করতে পারি নাই নির্বাচনে ভোট দিতে পারি নাই আমরা ভালোভাবে ভোট দিতে চাই ভোটের মাঠে যদি মনে করে যে জনগণ জামাতকে ক্ষমতায় নেবে কোনো সমস্যা নেই হ্যাঁ কিন্তু এই যে আপনার দর কষাকষি বা পলিটিক্যাল রেটরিক মাঝে মাঝে আপনার সেরে বা বয়ান তৈরি করে আসলে জনগণের কাছে যাওয়া যায় না আর আরেকটা জিনিস আপনি মাথায় রাখবেন সেটা হলো যে 1991-এর পর থেকে জামাত তাদের যে রাজনৈতিক যে কুটচাল এইগুলা আপনার আসলে জনগণ ফর দ্য টাইম বিং আপনারা অ্যাকসেপ্ট করে দিন শেষে আসলে আপনার রাজনীতি যে কাতারে ছিল সেই কাতারেই চলে যায় কাজে আমার কাছে মনে হয় যে বিএনপি যেহেতু সামনে আপনার দল এবং জোট যারা তাদের সাথে রাজনীতি করেছে তাদেরকে নিয়ে একটা আপনার ধরেন ঐক্যমত্য সরকার গঠন করবে সেই ক্ষেত্রে বিএনপি একটা ভালো অঙ্কের একটা আসন ছেড়ে দিবে সেই ক্ষেত্রে আপনার এনসিপির যে অবস্থান আমার যে সহযোগী যে আলোচক এনসিপির যে অবস্থান এটা আপনার বোঝার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে তবে জামাত এককভাবে নির্বাচন করবে এটা আপনি ধরে রাখেন ধন্যবাদ ডক্টর আবুল কালাম ধন্যবাদ অনেক একই সঙ্গে খায়রুল আনোয়ার আপনার কাছে একটু জানতে চাই যে নির্বাচন কমিশন আমি দেখছিলাম যে এই যে সামনের যে চ্যালেঞ্জের নির্বাচন এই নির্বাচনের জন্য তারা একটা বাজেট করেছে প্রায় 3,800 কোটি টাকার মতো সেই বাজেট ইভিএম এবার ব্যবহার হচ্ছে না মাঠে সেনাবাহিনী থাকবে 80,000 এবং তারা একটা বলা যায় স্পিরিট দেখাচ্ছে যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই কমিশন কাজ করছে কিন্তু এনসিপির মতো নতুন দল নির্বাচন কমিশনের সমালোচনা করছে যেমনটা তারা ঐক্যমত্য কমিশনে আমরা দেখলাম যে বিভিন্ন বিষয় জুলাই সনদ থেকে শুরু করে একদম ঘোষণাপত্র থেকে অনেক কিছুতেই তাদের আসলে এখন পর্যন্ত মতৈক্যতা রয়েছে
তারা বলছেন যে নির্বাচনের পরিস্থিতি নেই, কিন্তু ইসির সামনে তো চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলো আসলে কি, মাঠ পর্যায়ের চ্যালেঞ্জগুলো কি এখনকার ইসি সামাল দিতে পারবেন? সামাল দিতে পারবেন কিনা সেটা যদি অপেক্ষা করতে হবে, কিন্তু চ্যালেঞ্জ আসলে খুবই কঠিন চ্যালেঞ্জ। তার আগে একটা প্রসঙ্গ আমি বলে নিই যে এই সরকার একটা সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল যে মূল যে কাণ্ডারি প্রধান উপদেষ্টা উনি কিন্তু রাজনীতি মনস্ক না, এবং যতটুকু জানি উনি কি রাজনীতি খুব পছন্দও করেন না। হ্যাঁ, এবং আপনার মনে থাকার কথা যে 111-এ কিন্তু একটা রাজনৈতিক দল করার উনি উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু পরে পরিস্থিতি দেখে উনি কিন্তু সেটাকে বিলুপ্ত করে দিয়ে উনি চলে যান, দেশের বাইরে চলে যান। তো উনি রাজনীতি মনস্ক লোক না, এবং ওনার ক্যাবিনেটেও দু একজন বাদ দিলে কোনো রাজনীতি মনস্ক লোক নাই কিন্তু, যার জন্য এক ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগেছেন, সময় চলে গেছে, কালক্ষেপণ হয়েছে। আর নির্বাচন কমিশনের যে বিষয়গুলো চ্যালেঞ্জের যদি আপনি বলেন আর কি, সেক্ষেত্রে তো প্রথম যে চ্যালেঞ্জটা হচ্ছে আইন শৃঙ্খলা, হ্যাঁ, যেটাকে নিয়ন্ত্রণে রাখা। কারণ প্রধান উপদেষ্টা নিজেও এক সময় বলেছেন কিন্তু যে ভোটের বাক্স নিয়ে যায়, সেটা কীভাবে করবে? হ্যাঁ, 80,000 তারা কিছু সিদ্ধান্ত নিয়েছে, সেটা তারা পাঠাবে সে হিসেবে। যেমন আপনার এবার বিনা প্রতিদ্বন্দ্বী হওয়ার কোনো সুযোগ থাকছে না, এবং যদি অনিয়ম হয়ে থাকে নির্বাচন কমিশন চাইলে পুরো আসনে ভোট বাতিল করতে পারবে। এটা তারা একই সঙ্গে যদি একজন প্রার্থী থেকে সেখানে না ভোটের অবস্থান করছে, যাতে বিনা প্রতিদ্বন্দ্বী, বেশ কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু প্রধান নির্বাচন কমিশন কিন্তু ঢাকার বাইরে একটা অনুষ্ঠান শেষে বলেছেন যে আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে যে মানুষকে নির্বাচনমুখী করা। কারণ মানুষ এই 3টা নির্বাচন না হওয়ার পর একজন অনীহা চলে আসছে। এই যে আপনি দেখবেন যে কালকেই দু একদিন একটা জরিপ ছাপা হয়েছে যে এখন পর্যন্ত কিছু মানুষ 48% মানুষ এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি। নির্বাচন তারিখ ঘোষণা, যে নির্বাচনে যদি এত কথা বলো কবে দেবে রোডম্যাপ, কবে দেবে রোডম্যাপ, সেখানে কিন্তু ঘোষণার পরে এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু এক ধরনের অনীহা তৈরি হয়েছে, সেটা একটা কারণে যেখানে বাংলাদেশের মানুষ কিন্তু যে কোনো নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দেয়, খুবই আগ্রহ ভোটের প্রতি, পৃথিবীর খুব কম দেশে কিন্তু এরকম দেখা যায়। সেখানে এখন নির্বাচনের প্রতি একদম অনীহা তৈরি হয়েছে, সেটা বিগত কর্তৃত্ববাদী সরকার সেই জিনিসটাকে নষ্ট করে দিয়েছে। এখন নির্বাচন কমিশনের সামনে মনে করি যে খুবই চ্যালেঞ্জিং কাজটা তাদের জন্য, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোটের দিনে কী পরিস্থিতি হবে, তার আগে কি হবে। আপনি যদি প্রার্থী যখন ঘোষণা হয়ে যাবে, ধরেন যে বড় দল যদি বলি, বিএনপির কথা যদি বলি, সেখানে তাদের একাধিক একটা আসনে অনেক, আমি সেটাই বলবার চেষ্টা করছিলাম যে বিএনপির মতো রাজনৈতিক দলের তো 190 থেকে 200টা আসনে মানে একজন একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা আছে, এবং দলের মধ্যেই একটা 18 সালে তারা নির্বাচনে অংশ নিয়েছে, সেটা বাদ দিলে তারা কিন্তু 14 সাল এবং 2024 অংশ নেয়নি। এর ভিতরে অনেক নতুন প্রার্থী এসছে, অনেক নতুন নেতৃত্ব আসছে। তো এই যে প্রার্থী সামাল দেওয়া, প্রচারণার ক্ষেত্রে কি হবে, প্রচারণার ক্ষেত্রে তারা কি ধরনের নির্বাচন কমিশন বিধিমালা জারি করে যাতে হয়তো সংঘাত যাতে না হয়, হ্যাঁ, তারপরে আপনার সংঘর্ষ যাতে না হয়, সেটা একটা বড় বিষয়, দেখার বিষয় আছে কিন্তু। তো এইটা যখন তফসিল ঘোষণা হবে তখন দেখা যাবে। সেই জন্য মনে করি যে আসলে একটা খুব দুরূহ চ্যালেঞ্জ আসলে এই 3টা, মানে না ভোট, রাতের ভোট, দামি নির্বাচন, আমি নির্বাচন করার পর যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন অবাধ সুষ্ঠু করতে হয়, সরকারের জন্য যেমন খুব চ্যালেঞ্জিং, রাজনৈতিক দলগুলো তাদের আচরণে কিন্তু অনেক কিছু নির্ভর করে। সব কিছু নির্বাচন কমিশন বলার চেষ্টা করছে। উনি একবার বলেছেন প্রধান নির্বাচন কমিশনার যে আমরা রেফারি, এখন যারা খেলবে তাদের উপরও অনেক কিছু নির্ভর করে। কিন্তু আবার এটাও তো ঠিক, রেফারি যদি সেরকম কঠোর না হয়, সেরকম নিয়ন্ত্রণ যদি প্রতিষ্ঠা করতে না পারে, আমরা জানি যে অনেক খেলা কিন্তু পণ্ড হয়ে যায়, আপনি নিশ্চয়ই জানেন সেটা, যে খেলা পণ্ড হয়ে যাবে। তো সেক্ষেত্রে শুধু রেফারির ভূমিকা পালন করতে হবে না, তাকে আরও অনেক সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এখন আচরণবিধিটা মানে কী দ্বারা সেটা দেখতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যে পরিস্থিতি বিরাজ করছে, সেটা দিয়ে কিন্তু ভালো নির্বাচন করা খুবই কঠিন হবে আর কি। এটা তো তাহলে শঙ্কার অনেকটাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাই চ্যালেঞ্জ। কিন্তু রাজনৈতিক দলের বিশ্লেষণ যখন আপনি করছিলেন ডক্টর আজাদ, আমি একটু জানতে চাই যে বড় রাজনৈতিক দল হিসেবে তো বিএনপিকে অনেক ছাড় দিতে হচ্ছে, বিভিন্ন সংস্কার কমিশনের আলোচনায় আমরা তেমনটাই দেখতে পাচ্ছি। ছাড় দেওয়ার মানসিকতা তো বড় দলেরই হবার কথা। আমি একটু বলতে চাই, আপনার কাছে এই তথ্যও তো আছে যে যেমনটা মব ভায়োলেন্স করে এক ধরনের শঙ্কা, জনমনে আতঙ্ক, একই সঙ্গে বড় রাজনৈতিক দলগুলোর আপনি কি দেখছেন যে দুর্নীতিতে জড়িয়ে পড়া বা চাঁদাবাজির ঘটনা, এগুলোও আগামী নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে প্রভাব ফেলছে? আসলে একটা জিনিস দেখেন, বাংলাদেশে যে পলিটিক্যাল সেটেলমেন্ট, ঠিক আছে, এই পলিটিক্যাল সেটেলমেন্টে আপনার মনে করেন যে একদম সচিব থেকে শুরু করে আপনার একদম মানে গ্রামের যে ইউনিয়ন বোর্ড যেটা আছে, এই পুরো চেইনটা কিন্তু আপনার করাপ্টেড। এই করাপ্টেড চেইনটা আপনার মনে করেন 2024 সালের যে গণঅভ্যুত্থানের ফলে মাথাগুলো সব মনে করেন সরে গেছে। এই জায়গাগুলিতে আপনার ওই যে আপনার যেটা বললাম যে বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, ধরেন বিএনপি, জামাত,
ইসলামী আন্দোলন, তারপরে আপনার এবি পার্টি, তারপরে এনসিপি, যে যেভাবে পারছে সর্বদলীয় ঐক্যের মতো, যেটা ওই যে আপনার মনে করেন যে ওই কোম্পানিগঞ্জের বোলাগঞ্জে যেরকম হচ্ছে, সিমিলারলি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ যে যে জায়গায় আপনার শক্তিশালী সেই রকম চেনে চেনে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার ফলে যে ঘটনাটা ঘটছে, চাঁদাবাজি হচ্ছে, মব সন্ত্রাস হচ্ছে, বা মব ভায়োলেন্স হচ্ছে, বা আইন শৃঙ্খলা আপনার মনে করেন যে নিজের আয়ত্তে নেওয়ার জন্য পুলিশের আপনার কাছ থেকে আপনার আসামি তুলে নিয়ে যাচ্ছে। তবে আপনি যদি দেখেন মব ভায়োলেন্সের দিকে, বিএনপি কিন্তু এই পর্যন্ত কেউ বলতে পারবে না কোনো আপনার পত্রিকা যে বিএনপি সরাসরি কোনো জায়গায় মব ভায়োলেন্সের সাথে সম্পৃক্ত ছিল। মব ভায়োলেন্সের সাথে কারা সম্পৃক্ত এটা সবাই জানে, যারা গুপ্ত রাজনীতি করে তারাই মব ভায়োলেন্সের সাথে, এবং যারা আরও আনুষাঙ্গিক যে কয়েকজন আছে। হ্যাঁ, চাঁদাবাজির কিছু ঘটনা বিএনপির ইয়াতে ঘটছে, কিন্তু আপনি দেখেন যারা সরাসরি চাঁদাবাজ তাদের ব্যাপারে কিন্তু বিএনপি সরাসরি অ্যাকশনে যাচ্ছে, এবং এটা এখন অনেক আপনার স্তীমিত পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, তবে একটা জায়গায় আপনাকে মাথা রাখতে হবে, সেটা হলো দেখেন ট্রাম্প প্রশাসন কিন্তু 50% ট্যাক্স ইন্ডিয়ার উপরে ইম্পোজ করছে। ফলে যে ঘটনাটা ঘটছে ইন্ডিয়ার উপরেই কিন্তু ইন্ডিয়ার যে টোটাল রাষ্ট্র কাঠামো পুরোটাই নড়েচড়ে বসছে। আওয়ামী লীগের লোকজন ওইখানে আপনার মনে করেন আসছে, ওদের রাজনৈতিক ওইখানে সেটেলমেন্টটা কিন্তু এখন অসহনীয় হয়ে গেছে, অর্থাৎ থাকাটা ওদের জন্য অনেক কষ্টকর হয়ে গেছে। কিন্তু এইখানে ওদের তো আপনার নিজেদের লোক, নিজেদের প্রশাসনের পুলিশের লোক আছে, আপনার মনে করেন আমি যেটা বললাম সচিব থেকে ইউনিয়ন পর্যন্ত ওদের লোক আছে, কিন্তু আপনার ওদের সাথে যোগাযোগ করে এই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা কিন্তু টাকা পয়সা আপনার ইনভেস্ট করছে। এই ব্যাপারটা কিন্তু বর্তমান সরকারকে অবশ্যই মাথায় রাখতে হবে, এবং তার নমুনা কিন্তু আপনি আপনি দেখেন বাংলাদেশে 14,000 ছাত্র জনতা রক্ত দেওয়ার পরে চিটাগাংয়ে আপনার একটা জঙ্গি মিছিলে আপনার একজন এসআইরে আপনার আওয়ামী লীগের লোকজন কীভাবে আপনার মনে করেন যে গণদোলাই দিল, আপনি চিন্তা করতে পারছেন এটা কিসের জন্য? এগুলি কিসের ট্রেডমার্ক সামনে আপনার আমাদের সামনে নিয়ে আসতেছে? কাজে এই ব্যাপারগুলো আপনার মনে করেন চিন্তা ভাবনা রাখতে হবে। একই সঙ্গে আপনি বলছিলেন যেহেতু এই প্রশাসনই সামনে নির্বাচন পরিচালনা করবে, যেই সংস্কার প্রশাসনে হবার কথা ছিল তেমনটি কি দেখেছেন কিনা? আসলে বাংলাদেশের যে পুলিশ, যারা আপনার মনে করেন যে গত 15 বছরে যে পুলিশ বাহিনীটা 2 থেকে 2.5 লাখ যে পুলিশ বাহিনী পুরোটাই নষ্ট হয়ে গেছে। এখন জোড়াতালি দিয়ে কোনো মতো চলছে, প্রায় 1 লাখ পুলিশ এখনও কিন্তু জয়েন করে নাই। তো এখন এই পুলিশ, তবে একটা জিনিস আমাদের কাছে কিন্তু উদাহরণ আছে, 91 সালের যে নির্বাচনটা মাত্র 3 মাসে শাহাবুদ্দিন সাহেব যে নির্বাচনটা করছেন, সেইখানে কিন্তু আনসার, বিডিআর, আর্মি এবং পুলিশ এদের মধ্যে এইরকম একটা ম্যাজিক্যাল নেটওয়ার্ক তৈরি করেছিলেন, যার জন্য বাংলাদেশে কিন্তু সবচেয়ে ভালো 70-এর পরে সবচেয়ে ভালো নির্বাচন কিন্তু শাহাবুদ্দিন সাহেব করে গেছেন। তা আমার কাছে কেন জানি মনে হয়, যদি আপনার মনে করেন ইউনূস সরকার যদি চায়, উনি যদি ডিজার্ভ করে যে হ্যাঁ আমি একটা স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক একটা নির্বাচন জাতির সামনে এবং বিশ্বের সামনে তুলে ধরবো, উনি পারবেন। কারণ এই নতজানু আপনার পুলিশ প্রশাসন দিয়েও ভালো নির্বাচন করা সম্ভব, যদি আসলে উনি চান। কারণ বাংলাদেশ এর আগে এটা প্রমাণ করেছে। কারণ দুটি বিষয় আমি একটু আপনার নজরে আনতে চাই। আপনি নবীন যে রাজনৈতিক দল এনসিপির কথাই বলছি, এই এনসিপি এই রাজনৈতিক দলটি যে আকাঙ্ক্ষা নিয়ে গঠিত হয়েছে, আমি দেখছিলাম যে জনমানুষের বা গণ অভ্যুত্থানে দলটির যে স্পিরিট সেটিকে ধারণ করবার কথা ছিল। তারা দেশ জুড়ে পদযাত্রা করলো এবং একই সঙ্গে দলটির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছে, আপনি নিশ্চয়ই ফলো করেছেন। এই দলটি আগামী নির্বাচনে আসলে মানুষের সাড়া কতটা পাবে, বা এখন পর্যন্ত এই কয় মাসে বিশ্লেষণের সুযোগ রয়েছে কিনা, এই দলটির আমরা বিশ্লেষণ করতে পারি কিনা? যতটুকু দেখেই বিশ্লেষণ তো অবশ্যই সুযোগ রয়েছে। এরা কিন্তু আন্দোলন যেটা বলা হয় যে এনসিপি বা এই যে তরুণরা নেতৃত্ব দিয়েছেন, এটা ঠিক, কিন্তু আন্দোলন কিন্তু একদিনে হয়নি। গণতন্ত্রকামী যে দলগুলো ছিল, বিএনপি বলেন, জামাত বলেন, আর অন্য দল যারা ছিল ছোট ছোট, সবাই কিন্তু মানে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কিন্তু প্রায় 12-13 বছর ধরে আন্দোলন করে এসছে কিন্তু, এবং তারা জেলে গিয়েছে, হাজার হাজার বিএনপির হাজার হাজার কর্মী জেলে গিয়েছে, নেতারা একাধিকবার জেলে গেছে, হাজার হাজার মামলা হয়েছে। তো আন্দোলনটা একদিনে হয়নি। আরেকটা বিষয় যারা বলার চেষ্টা করে যে তারা কিছু করতে পারে না, আমরাই ঘটিয়েছি,
কিন্তু যে কোনো গণ অভ্যুত্থানে কিন্তু এরকমভাবে শেষ মুহূর্তে ঘটনা ঘটে যায়, একটা বারুদের স্তূপ তৈরি হয়ে থাকে, সেখানে একটা দেশলাইয়ের কাঠি আগুন জ্বালিয়ে দেয়। তো এটা যদি ওই সময় না ঘটতো, হয়তো 6 মাস পরে হতো, 1 বছর পরে হতো, কিন্তু হতোই। সেটা হচ্ছে যে এরশাদের সময় আমরা সে একই ঘটনা দেখেছি, যে 9 বছরের সাথে কিন্তু নড়ানো যায়নি, কিন্তু কয়েকটি মৃত্যু, যেমন ডক্টর মিলন, জেহাদ, এই দুজনের মৃত্যুর পরে কিন্তু পুরা পরিস্থিতি পাল্টে যায় এবং এরশাদের পতন ঘটে। এখন এনসিপি, এটা ঠিক যে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল, তারা কর্তৃত্ববাদী বা ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে, এখন বিএনপির ব্যাপারেও তাদের অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে রিজার্ভেশন আছে, কিন্তু এটাও ঠিক। সেখানে তারা যদি প্রচলিত রাজনীতির বাইরে, তারা বলেছিল কিন্তু যেমন নতুন বন্দোবস্ত করব, সেই নতুন বন্দোবস্তের জায়গাটা সে আশা জাগাইছে, কিন্তু আশা জেগিয়েতে সে আশাটা ধরে রাখতে পারেনি। আপনি যদি ধরেন, তারা খুব অভিজাত ভবনে তারা অফিস নিয়েছে, তারা ওই বড় দলগুলোর মতোই তারা 5 তারকা হোটেলে তারা ইফতার পার্টি করছে, তাদের কিছু কিছু নেতা দুর্নীতিতে, চাঁদাবাজিতে তাদের অভিযোগ করেছে, যেটা মানুষকে খুব আহত করেছে। ব্যক্তিগতভাবে আমিও খারাপ লেগেছে আমার কাছে। এমন হচ্ছে না, ভিন্ন কণ্ঠস্বর হবে তারা, এই যে প্রচলিত রাজনীতির বাইরে তারা একটা ভিন্ন কণ্ঠস্বর, ভিন্নভাবে তারা পথ চলবে, যেটা মানুষকে উদ্দীপ্ত করবে। আরেকটা বিষয় তাদের যেটা আমার কাছে মনে হয়, যে তারা 28শে ফেব্রুয়ারি দল ঘোষণা করলেন। এই এটা পদযাত্রাটা যদি আসলে তারা ডিসেম্বর মাসে বা তার আগেই শুরু করতো, জনগণের কাছে যাওয়া, দল ঘোষণা না করে মানুষের কাছে শোনা, পদযাত্রা ধরেন একটা জায়গায় হচ্ছে, চলে আসতেছে তারা কর্মসূচি পালন শেষে, তারা যদি মাঠে যে কৃষকের সাথে আলাপ করতো, শ্রমিক বেল্টে যে শ্রমিকদের সাথে কথা বলতো, সাধারণ মানুষের সাথে কথা বলতো, তারা কী চায়, এই আপনার টেকনাফ থেকে তেতুলিয়া ম্যাসিভ তাদের যাওয়া উচিত ছিল। সমস্ত মানুষের কথা শুনে, তাদের মনের কথা শুনে, তাদের অভাব অভিযোগ, তাদের যে বিভিন্ন সময় তাদের বিভিন্ন শোষণ বঞ্চনার অন্যায্যতার তারা শিকার হচ্ছে, সেটা যদি তারা তুলে ধরতে পারতো, মানুষ কিন্তু তাদের সাথে থাকতো। কিন্তু তারা নতুন বন্দোবস্তের কথা বললেও তারা কিন্তু সে প্রচলিত, আমার মনে হয় সে পুরনো বড় রাজনৈতিক দলের জুতাই তারা পায়ে দিয়ে হাঁটার চেষ্টা করছে। এখানে তাদের একটা বড় ভুল হয়েছে, যার জন্য যে আশাটা তারা উজ্জীবিত করেছে মানুষকে, সেটা অনেকটা নির্বাপিত হয়ে গেছে। মানুষ কিন্তু অনেকটা হতাশ। আবার দেখেন, প্রাইভেট ইউনিভার্সিটির হাজার হাজার ছেলেরা কিন্তু নেমে এসেছিল প্রাইভেট ইউনিভার্সিটি, তারা কি সে সাথে আছে? এখন কিন্তু তার সাথে নাই। তারা ফ্রাস্ট্রেটেড হয়েছে, সাধারণ মানুষও ফ্রাস্ট্রেটেড হয়েছে। আমার মনে হয় অনেকেই তাদের ব্যাপারে যে না, তারা একটা ভিন্ন অবস্থান নেবে, মানুষ যাতে তাদেরকে, তারা হয়তো ভোটে জিতবে না, তারা যদি দল পরে করতো, তারা হয়তো তাদের দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নেওয়া উচিত ছিল, তাদের ছিল না। আমরা বড় দলের ভুল, তার প্রতিবাদ করব আমরা, তারা সেই অবস্থানে আমরা থাকবো। রাজনৈতিক দলের মাধ্যমে করে করতে পারতো, আলাদা একটা প্ল্যাটফর্ম করে করতে পারতো, কিন্তু তারা সে আশাটা ধরে রাখতে পারেনি। না, আরেকটি বিষয় আমি একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই। ডক্টর আজাদের কাছে ফিরবো শেষে, হয়তো আর কিছু সময় আপনাকে দেওয়ার সম্ভব হবে। আরেকটি বিষয় আপনি দেখছেন কিনা, যেহেতু নির্বাচনের একটা সময়সীমা ঘোষিত হয়েছে, আমরা দেখলাম লন্ডনে বড় একটি রাজনৈতিক দলের যিনি চেয়ারম্যান, তার সঙ্গেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি অধ্যাপক ইউনূস বৈঠক করেছেন। মানে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি যোগাযোগের চেষ্টা করছেন, মতৈক্যে পৌঁছানোর চেষ্টা করছেন। অন্যদিকে তারেক রহমানও কিন্তু, আমি নাম উল্লেখ করে বললাম, বলছে যে রাজনৈতিক যে নেতৃত্ব আছে তাদের যেন মুখ দেখা দেখি বন্ধ না হয়ে যায়। তিনিও চাইছেন যে একটা আলোচনার মধ্যে দিয়েই আসলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে যেন আমরা টেকসই গণতন্ত্রের দিকে যেতে পারি। কিন্তু এই প্রশ্নটি আমার জানবার আগ্রহ হচ্ছে এই কারণে যে দল, আপনি বলছিলেন যে 48% জরিপে দেখা যাচ্ছে, যেই সংস্থাই জরিপ করুক না কেন, এখনও সিদ্ধান্ত নেয়নি নির্বাচনে তারা ভোট দেবেন কিনা। প্রশ্নটা হচ্ছে, আওয়ামী লীগের যারা সমর্থক, তারা তো আর বাংলাদেশ থেকে চলে যায়নি, দলটির কার্যক্রম নিষিদ্ধ আছে, কিংবা দল হিসেবেও নিষিদ্ধ হতে পারে যদি রাষ্ট্র চায়। আমার প্রশ্ন হচ্ছে যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনটিকে একতরফা দেখেন কিনা। এটা আসলে এই মুহূর্তে পরিষ্কার করে বলা যাবে না। এই কারণে এটা নিয়ে এক ধরনের কি বলা চলে, দোলাচল চলছে। এ বিষয়ে যদি নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করা হয় যে তারা কি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, নির্বাচন কমিশনের এটা সরকারের বিষয়। সরকারকে যদি বলা হয়, সরকার বলে তখন এটা নির্বাচন কমিশনের বিষয়। এখন যেহেতু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আছে, সে হিসেবে কিন্তু তার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাদের যে সমর্থক আছে, তাদের যে ভোটার আছে, তারা কোথায় ভোট দিবে, সেই বিষয়টা কিন্তু এখনই মীমাংসিত না, বা মীমাংসিত বলা যাবে না। এটার জন্য আসলে শেষ পর্যন্ত কী দাঁড়ায়, এবং তাদেরকে আপনি যদি মনে করেন যে নির্বাচনের সুযোগ না দিলে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে কিনা, এগুলো কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু বলার চেষ্টা করা হচ্ছে যে নির্বাচন গ্রহণযোগ্য হতে, অবাধ হতে হবে এবং অংশগ্রহণমূলক। এখন প্রশ্ন আসতে পারে, আওয়ামী লীগও তো একইভাবে আপনার সেই নির্বাচন করেছে, এবং তারা যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, যে নিষ্পেষণ করেছে, একটা কর্তৃত্ববাদী দেশে পরিণত করেছে, গোয়েন্দা সংস্থা দ্বারা তারা দেশ পরিচালনা করেছে। তো এখন এই এত বড় হত্যার পরে যে বিচার এখনও হয়নি, কিন্তু চলমান আছে,
তার জন্য কিন্তু এখন পর্যন্ত তারা কি কোনো অনুশোচনা প্রকাশ করেছে, কোনো দুঃখ প্রকাশ করেছে? কিন্তু করেনি। বরং তারা আবার এক ধরনের দেখা যাচ্ছে যে তাদের নেত্রী বিভিন্ন ভিডিও কল দিচ্ছেন, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে তারা এক ধরনের প্রতিশোধের স্পৃহা তাদের ভিতরে কাজ করছে। তারা প্রতিশোধ নিতে চাচ্ছে, বলছে ফিরে আসলে এগুলো প্রতিশোধ নেওয়া হবে। তো তাদের ভিতরে কোনো তো অনুশোচনা নাই, তাদের দুঃখ প্রকাশ তো নেই। দুঃখ প্রকাশ যদি না করে, অনুশোচনা যদি প্রকাশ না করে, তো এই পরিস্থিতি তারা কীভাবে নির্বাচনে অংশ নেবে? এখন যারা সমর্থক কর্মী যারা আছে, ভোটার যারা আছে, তারা কোথায় ভোট দেবে সেটা আসলে এই মুহূর্তে বলা কঠিন। কিন্তু দল হিসেবে মনে করি আওয়ামী লীগকে এখন যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, সেই হিসেবে দল হিসেবে তার নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। অধ্যাপক আজাদ, আপনি যদি যোগ করেন যে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির এই নির্বাচনের বৈতরণী পার হবার জন্য বড় রাজনৈতিক দল, এবং এখন যেহেতু বড় বড় দলগুলোর সঙ্গে কোনো ধরনের জোট নেই, জামাতও বড় রাজনৈতিক দল একসময় বিএনপির সঙ্গী ছিল, চ্যালেঞ্জ তো বিএনপির সামনেও রয়েছে। হ্যাঁ, আপনি যে জিনিসটা বলছেন যে একতরফা নির্বাচন হবে কিনা, আসলে একতরফা নির্বাচন হবে না। কারণ বাংলাদেশে দেখেন এখনও রেজিস্টার্ড 32টা দল আপনার ধরেন ইয়াতে আছে, নিবন্ধিত আছে। 32টা দলের মধ্যে আপনার সবাই নির্বাচনে আসবে, এবং নির্বাচনে আসার পিছনে যে আপনার লজিকগুলো থাকার দরকার সবই আপনার বর্তমানে আপনার কি বলে আছে। তো এখন বড় দল হিসেবে বিএনপি আপনার সে চাইবেই তার আপনার তার যে তার যে স্পেসটা আপনার সম্প্রসারণ করার জন্য, স্পেস সম্প্রসারণ করার ক্ষেত্রে তার সাথে যার আপনার বনিবনা হবে, হয়তোবা তাকে নিয়েই আপনার সামনে জুট করে নির্বাচনে অংশগ্রহণ করবে কোনো না কোনো একটা শর্তে। তো এখন আমি একতরফা নির্বাচনের কোনো দেখছি না, কোনো আপনার লক্ষণ দেখছি না, এক। আর 2 নম্বর হলো যে আপনার এনসিপি এখন যতই পলিটিক্যাল রেটরিক তৈরি করুক, যত ধরনের বয়ান তৈরি করুক, তারা নির্বাচনে আসবে। যেহেতু দল গঠন করেছে, নিবন্ধন পাইতে যাচ্ছে, এবং তারা দল গঠন আপনার নির্বাচনেও আসবে। জামাতও নির্বাচনে আসবে, কারণ জামাত কখনোই বলে না যে আমরা নির্বাচন করব না। তাহের সাহেব গতকালও বলছে যে আমরা নির্বাচনে 25 তারিখে নির্বাচন হলে কোনো সমস্যা নেই। কিন্তু তাদের কিছু আপনার ওই যে পিআর আরও অন্যান্য যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে তাদের কিছুটা মতভেদ বা মতদৈন্যতা থাকতে পারে। কিন্তু একটা পর্যায়ে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই জুলাই অভ্যুত্থানের সমস্ত অংশীদাররাই এক হবে, এবং এক হয়েই আপনার একটা সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এবং সেই ক্ষেত্রে বিএনপি অবশ্যই একটা আমব্রেলা হিসেবে আপনার একটা রোল প্লে করবে। তবে আমি যে জিনিসটা মানে বিশ্বাস করি সেটা হলো, আপনি দেখেন 1979 সালের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সংসদটা করেছিলেন, সেটা কিন্তু রেইনবো সংসদ ছিল। সেইখানে কিন্তু আওয়ামী লীগের তিনটা গ্রুপ কিন্তু নির্বাচন করে তারা কিন্তু সংসদে গিয়েছিল। তা আপনি আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে 2026-এর যে ফেব্রুয়ারি নির্বাচনটা, সেটা সেই 1979 সালের আরেকটা আপনার ফুটপ্রিন্ট হতে যাচ্ছে কিনা। কাজেই আপনি ধরে রাখতে পারেন যে একতরফা নির্বাচন হচ্ছে না, এবং বিএনপি সর্বোচ্চ ছাড় দিবে। ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে সময় দিয়েছেন। শেষ সময় আছে, খায়রুল আনোয়ার, আপনার কাছে একটু জানতে চাই যে চ্যালেঞ্জ তো বাংলাদেশের গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে অনেকগুলোই। আপনি বলছিলেন যে ফ্যাসিস্টের বিচার যে কার্যক্রম, আমরা দেখলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে, এই বিচার কার্যক্রম আগামী নির্বাচনে কিংবা এই জুলাই সনদে কতটা প্রভাব বিস্তার করছে, একটু এই ব্যাখ্যাটি দিয়েই আসলে আমি শেষ করতে চাই। না, এটা তো খুব বহু প্রত্যাশিত, এই বিচারটা অবশ্যই হতে হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ফ্যাসিবাদী শাসন যাতে কায়েম না হয়, কর্তৃত্ববাদী শাসন কায়েম না হয়, এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে এইভাবে হত্যাযজ্ঞ যাতে না হয়, সেই জন্য এই বিচার অবশ্যই হতে হবে, এটার কোনো বিকল্প নেই। এখন বিচার তো ওইভাবে আপনি সময় নির্ধারণ করে দিতে পারেন না। যদিও 2-1বার উপদেষ্টাদের কেউ বলে ফেলেছেন যে অক্টোবরের মধ্যে একটা রায় আশা করি, তাতে আবার ট্রাইব্যুনাল কিন্তু একটা প্রতিক্রিয়া দেখিয়েছে যে এইভাবে তো সময় নির্ধারণ করা যায় না। তো রায় হয়তো আমার ধারণা যদি ফেব্রুয়ারিতে হবে, এর ভিতরে হয়তো রায় 2-1টা হয়ে যাবে হয়তো। তো যেহেতু সাধারণ মানুষ যারা আছে, রাজনৈতিক কর্মী বলেন, যে সবাই চায় যে বিচারের রায় হবে, এবং সেটা নির্বাচনের রায়টা তো কোনো দলের দিকে তাকিয়ে রায় দেওয়া হবে না, যে আপনি বলবেন যে কোনো দলের দিকে তাকিয়ে, তা তো না। এটা মানুষের প্রত্যাশা, এবং যে জুলাই অভ্যুত্থান হয়েছে, এই বিচারটা হতে হবে, সেই হিসাবে এটা খুব প্রভাবিত করবে বলে আমি মনে করি না। কিন্তু রায়টা অবশ্যই এই বিচার কার্যক্রম চলতে হবে, এটা হয়তো চলমান থাকবে। বিচার একটা তো না, অনেকগুলা হত্যা মামলা হয়েছে, অনেকগুলা বড় ঘটনার মানে বিচার, সেটা
প্রক্রিয়াধীন আছে এবং কিছু কিছু চার্জশিট দেওয়া হয়েছে এবং স্বীকারোক্তি দিয়েছে সাবেক আইজি যে উনি কিন্তু যেমন রাজসাক্ষী উনি কিন্তু স্পেসিফিক কিছু কিছু নাম বলেছেন যে কার নির্দেশে হয়েছে, কে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন, কিভাবে হয়েছে রাজসাক্ষী। এটা হয়তো বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু বিচারটা আমার ধারণা যে ফেব্রুয়ারি নির্বাচনের আগে বিচারের কিছু রায় হয়ে যাবে। সেটা হয়তো এই আন্দোলনে যারা ছিলেন, অংশীদার ছিলেন, তাদেরকে উজ্জীবিত করবে। পথ হয়তো তাদের নির্বাচনের পথ ভিন্ন হবে, এটা অধ্যাপক সাহেব বললেন, যেটা পথ ভিন্ন হবে, সেখানে হয়তো জোট হবে, জোট হবে না, কিন্তু এই বিচারের রায় যদি হয়ে থাকে সেটা এই নির্বাচন প্রক্রিয়াকেও এগিয়ে নিয়ে যাবে এবং একটা গণতন্ত্রের পথকেও আমার মনে হয় মসৃণ করতে পারে হয়তো, যদি নির্বাচনটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। নিশ্চয়ই। খায়রুল আনোয়ার, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ সময় দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। দর্শক, আমরাও বাংলাদেশের আগামীতে টেকসই গণতন্ত্রই প্রত্যাশা করি, সেই গণতন্ত্র যেটি মানুষের জন্য হবে এবং মানুষ যাতে ভালো থাকে সেই প্রত্যাশা তো থাকছেই আগামীর বাংলাদেশের জন্য। এবং দেশভাবনার এই মুহূর্তের বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি আজ। অন্য কোনো পর্বে নিশ্চয়ই দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।